পরিবেশ বিদ্যার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষার দ্বিতীয় অধ্যায়ের বিশ্বব্যাপী উন্নয়ন দৃশ্যকল্প বিষয় নিয়ে। এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরবো, আর যে তথ্যগুলো তুলে ধরবো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। দেখো, এখান থেকে প্রশ্ন যেগুলো আসবে এমসিকিউ টাইপ প্রশ্ন আসবে। তো এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তরগুলো করার আগে তোমাদেরকে এইগুলো বিষয় যদি না জানো, তাহলে তোমরা কিন্তু অ্যান্সারগুলো সঠিকভাবে করতে পারবে না। তাই তোমাদেরকে বলো, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি প্রতিটা বিষয় বোঝার চেষ্টা করো। আমি প্রতিটা বিষয় এখানে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরবো, আশা করি তোমরা প্রত্যেককেই বুঝতে পারবে। দেখো কী দেওয়া আছে, রামসার সম্মেলন জলাভূমি সংরক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তো এর উদ্দেশ্যটা কি? এই যে 1971 সালের 2 ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে এই আন্তর্জাতিক একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ জলাভূমি সংরক্ষণকে কেন্দ্র করে এই ধরনের একটা সম্মেলন অনুষ্ঠিত হয়। তো এই সম্মেলনের যে উদ্দেশ্যগুলো কী কী ছিল সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা প্রত্যেককে বোঝার চেষ্টা করো। এই সম্মেলনের ফলে কি প্রতিটা দেশের যে গুরুত্বপূর্ণ যেগুলো জলাভূমি আছে সেগুলোকে সংরক্ষণ করা অবশ্যই প্রয়োজন, সেই জন্য এই সম্মেলন হয়েছিল। পাশাপাশি কি জলের যে সুস্থায়ী ব্যবহার প্রসঙ্গে আলোকপাত করা হয়। তাছাড়া কি জলাভূমি যে বেআইনি দখল এই সম্পূর্ণরূপে বন্ধ করা হয়। তাছাড়া জলাভূমিগুলিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা, প্রতিটি দেশের গুরুত্বপূর্ণ জলাভূমিগুলিকে শর্ত সাপেক্ষে রামসার সাইট হিসাবে চিহ্নিত করা হয়েছিল, করা হয়। এইগুলো ছিল জলাভূমি সংরক্ষণের উদ্দেশ্য। নেক্সট, এই যেখানে দেখো সালটাও আমি উল্লেখ করে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ যে রামসার সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে 1971 সালের 2 ফেব্রুয়ারি। আর এই 2 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বিশ্ব জলাভূমি দিবস, জলাভূমি সংরক্ষণ দিবস পালন করা হচ্ছে। দেখো, আমি পরপর তোমাদের সামনে টপিকগুলো তুলে ধরছি, তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। তোমরা ভালো করে ভিডিওটা দেখো, আশা করি তোমরা প্রত্যেককে এই ভিডিওর মাধ্যমে কিন্তু উপকৃত হবে। দেখো, তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাকে টার্গেট করে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্ন উত্তর যেগুলো রেখেছি, অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তরগুলো রেখেছি, প্রতিটা তোমরা ভিডিও দেখো, আশা করি তোমরা প্রত্যেককেই উপকৃত হবে। ওকে, তারপরে আমি যে ভিডিওগুলো নিয়ে আসবো প্রজেক্ট নিয়ে, অর্থাৎ প্রকল্প যে আছে তোমাদের সিলেবাসে 10 নম্বরের, সেই প্রকল্পের ভিডিওগুলো আমি তৈরি করে দেবো, সেটাও তোমরা দেখবে। প্রয়োজন আর সেগুলো আমি লিখে দিব, কীভাবে তোমাদের লিখতে হবে প্রত্যেকটা জিনিস আমি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরবো, আশা করি তোমরা সেখান থেকে লিখে নিতে পারবে। দেখো, তারপরে কি আছে, বিশ্বের বৃহত্তম জলাভূমি হলো দক্ষিণ আমেরিকার দ্য প্যান্টানাল জলাভূমি, এটা অবশ্যই মনে রাখতে হবে। দেখো, এখান থেকে তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন আসবে, এগুলো অনলাইন আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি। তো পরীক্ষায় থাকতে পারে বিশ্বের বৃহত্তম জলাভূমিটি হলো, 4টা অপশন দিল, সঠিক উত্তরটা তোমাদেরকে বাছাই করে লিখতে হবে। যেরকম এখানে আলোচনা করে দিলাম রামসার সম্মেলন কত সালে অনুষ্ঠিত, 1971। তো পরীক্ষায় দিল রামসার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1971, 1972, 1974, 1975, 4টা অপশন দিল, সঠিক সেটা তোমাদেরকে উল্লেখ করতে হবে, মানে লিখতে হবে পরীক্ষায়। আর বা হয়তো পরীক্ষায় থাকতে পারে জলাভূমি সংরক্ষণ দিবস কবে পালিত হয়, তাহলে সেটা হচ্ছে 2 ফেব্রুয়ারি। এরকম 4টা অপশান দিয়ে তোমাদেরকে সঠিক উত্তরটা বাছাই করে লিখতে হবে। তোমাদের এমসিকিউ টাইপ যে প্রশ্ন হবে, সেই 4টা প্রশ্ন থাকবে, সঠিক উত্তরটা কোনটা সেখানে তোমাদেরকে গোল করতে হবে। ওকে, তারপরে দেখো, ভারতের রামসার সাইট সংখ্যা হচ্ছে কত? 75টি। অবশ্যই মনে রাখতে হবে তোমাদের এটা, ভারতবর্ষের রামসার সাইট সংখ্যা কত? 75টি। কিন্তু সমগ্র বিশ্বের রামসার সাইটের সংখ্যা হচ্ছে গিয়ে 2424। এটা হচ্ছে 2021 সালে অনুযায়ী সমগ্র বিশ্বে রামসার সাইটের সংখ্যা হচ্ছে কত? 24। দেখো, এটা মনে রাখার একটা সহজ উপায় বলে দিচ্ছি, এটা 2024 সাল চলছে, তাহলে 2024 এর মানে কি 24 উত্তরটা মনে রাখলেই হবে। দেখো, নেক্সট কি আছে, যে সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ জলাভূমি। দেখো, এখানে পৃথিবীর মধ্যে অনেকগুলো ম্যানগ্রোভ আছে, তার মধ্যে পৃথিবীর বৃহত্তম যে ম্যানগ্রোভ সেটা হচ্ছে গিয়ে সুন্দরবন। ওকে, নেক্সট তারপর হচ্ছে প্রকৃতির বৃক্ষ বলা হয় জলাভূমিকে। মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা থাকতে পারে যে প্রকৃতির বৃক্ষ হলো, 4টা অপশন দেবে, সঠিক উত্তরে তোমাদেরকে বাছাই করে লিখতে হবে। তো এখান থেকে তোমাদের জানতে হবে প্রকৃতির বৃক্ষ বলা হয় প্রকৃতির বৃক্ষ বলা হয় কাকে? জলাভূমিকে বলা হয়। নেক্সট তারপরে কী আছে, স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয় 1972 সালে সুইডেনের রাজধানী স্টকহোমে।
দেখো স্টকহোম সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1972 সালে। সালটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। এখান থেকে প্রশ্ন থাকতে পারে যে হোম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, 4টা সাল দিয়েছিল, কোনটা সঠিক সেটা তোমাদেরকে বাছাই করে লিখতে হবে। তো এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি যে স্টকহোম সম্মেলনের উদ্দেশ্যটা কী ছিল? ভবিষ্যতের পরিবেশ সংক্রান্ত বিভিন্ন ইস্যু বা নীতি নির্ধারণের জন্য একটি আন্তর্জাতিক একটা প্ল্যাটফর্ম তৈরি করা ছিল এই সম্মেলনের একটা অন্যতম উদ্দেশ্য। তাছাড়া কি জল, বায়ু, সমুদ্র জলের মাত্রা হ্রাস এবং প্রয়োজনীয় নীতি এগুলো সমস্ত নির্ধারণ করা। তাছাড়া মানুষের পরিবেশের মধ্যে যে আত্মীয়তার সম্পর্ক সেগুলো নির্ধারণ করা, এই সমস্ত ছিল গিয়ে স্টকহোম সম্মেলনের উদ্দেশ্য। নেক্সট কী আছে? 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। মোস্ট ইম্পর্ট্যান্ট, এখান থেকে পরীক্ষা থাকতে পারে যে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, 4টা অপশান দেবে, সঠিক উত্তর বাছাই করে তোমাদেরকে লিখতে হবে। তো এই প্রসঙ্গে বলে 5ই জুন সেটা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়। নেক্সট দেখো, বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরোতে 1992 সালে। এই সম্মেলন রিও ঘোষণা নামেও পরিচিত। তাছাড়া এই সম্মেলনে এজেন্ডা 21 গৃহীত হয়েছিল। তাছাড়া এই সম্মেলনে যে এখানে রিও ঘোষণা যে হয়েছিল, তো এই ঘোষণাতে ঘোষণাপত্রে 175টি দেশ স্বাক্ষর করেছিল। ওকে, তাছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি এই যে ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে যে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেই সম্মেলনটা চলেছিল 3 জুন থেকে 14 জুন পর্যন্ত। এটা মনে রাখতে হবে তোমাদেরকে। তাছাড়া কি এই সম্মেলনে সুপারিশপত্রে 154টি রাষ্ট্র স্বাক্ষর করেছিল। আর এই সম্মেলনে 117 জন রাষ্ট্রপ্রধানসমূহ 178টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিল। যাই হোক, একটু তোমাদেরকে মনে রাখার জন্য আমি বলে দিলাম, বিষয়টা তোমরা মনে রাখার চেষ্টা করবে। এই যে বসুন্ধরা সম্মেলন, তো এর উদ্দেশ্যটা কী ছিল? এর উদ্দেশ্যটা ছিল কি? বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন নিয়ন্ত্রণ করা। তাছাড়া কি যে এই সুস্থায়ী উন্নয়নের জন্য নীতি নির্ধারণ করা, পদক্ষেপ গ্রহণ করা। তাছাড়া কি 21 শতকের জন্য উন্নয়নের কর্মসূচি গ্রহণ করা। এই সমস্ত হচ্ছে গিয়ে এই সম্মেলনের উদ্দেশ্য। এরপরে আসছে গিয়ে মন্ট্রিল। দেখো, মন্ট্রিল প্রটোকল হয়েছিল 1987 সালের 16ই সেপ্টেম্বর। 1987 সালের 16ই সেপ্টেম্বর এই মন্ট্রিল চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল কানাডার মন্ট্রিল শহরে। এটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। এই সম্মেলনে এই যে চুক্তি হয়েছিল মন্ট্রিল চুক্তি বা মন্ট্রিল প্রোটোকল, সেখানে 197টি দেশ অংশগ্রহণ করেছিল। নেক্সট, তারপর হচ্ছে কি ওজোন স্তর ক্ষয় ও ধ্বংস সম্পর্কে আলোকপাত করা হয় মন্ট্রিল প্রোটোকলে। এটা হচ্ছে উদ্দেশ্যের মধ্যে পড়ে যাচ্ছে যে ওজোন স্তর ধ্বংস এবং ক্ষয়রোধের জন্য সম্পর্কে প্রথম আলোকপাত করা হয়েছিল কোন প্রোটোকলে? সেটা হচ্ছে কি মন্ট্রিল প্রোটোকলে। নেক্সট হচ্ছে বাসেল কনভেনশন। বাসেল কনভেনশন হয় 1989 সালে 22শে মার্চ। সালটা তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, তারপরে দেখো, বাসেল কনভেনশনের উদ্দেশ্য ছিল বিপজ্জনক বর্জ্য পদার্থ উৎপাদন হ্রাস করে। এটা হচ্ছে বাসেল কনভেনশনের উদ্দেশ্য। ওকে, দেখো তোমাদের সামনে আমি ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য সাজেশন নিয়ে আসবো। তোমরা সেই সাজেশনগুলো দেখলে অবশ্যই প্রত্যেককে উপকৃত হবে। সেই সাজেশনটা আমি অধ্যায় বেসিস রাখবো। ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য প্রথম অধ্যায় থেকে সাজেশন রাখবো আর দ্বিতীয় অধ্যায় থেকে সাজেশন রাখবো। তবে ফার্স্ট অধ্যায় থেকে যে সাজেশন অতি সত্বর আমি নিয়ে আসছি, তো তখন পর্যন্ত তোমরা এগুলো ভালো করে দেখে নাও। আর যেগুলো ক্লাসগুলো রাখছি অবশ্যই ভালো করে দেখে নাও। আশা করি তোমরা এই সাজেশন বা যেগুলো ক্লাস রাখছি তোমরা কিন্তু প্রত্যেককে সেখান থেকে উপকৃত হবে। ওকে, দেখো নেক্সট কী আছে? কিয়োটো প্রোটোকল 1997 সালের 11ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠিত হয়। গ্রিন হাউস গ্যাস নির্গমনের জন্য এই আন্তর্জাতিক চুক্তিটি স্বাক্ষরিত হয়। দেখো, বোঝার চেষ্টা করো কী বলেছে। কিয়োটো প্রোটোকল কত সালে হয়? 1997 সালে 11ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠিত হয়। তাছাড়া এই সংগঠনটা এই যে প্রোটোকলের উদ্দেশ্য কী ছিল? গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণের জন্য। অর্থাৎ যে গ্রিন হাউস গ্যাস যে বেশি করে উৎপাদিত হচ্ছে বা উৎপাদন হচ্ছে, সেটাকে যেন নিয়ন্ত্রণ করা যাবে, কন্ট্রোলের মধ্যে আনা যায়, তার জন্য কিন্তু এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। দেখো, বিশ্ব সম্মেলনটি রিও 10 নামে পরিচিত। দেখো, এখানে তো পরীক্ষা থাকতে পারে যে রিও 10 কি, বা বিশ্ব সম্মেলনটি আরেকটি নাম কি, রিও 10, রিও 11, এবং হয়ে দিল 4টা অপশান। সঠিক উত্তর তোমাদেরকে বাছাই করে লিখতে হবে। তারপর নেক্সট দেখো, এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস তুলে ধরা হয়েছে যে ফুল ফর্ম। দেখো, IPCC ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা থাকতে পারে।
তারপর হচ্ছে ইউনেপ, এর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এই ছিল আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি তোমরা প্রত্যেকে এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।